রাত বাজে ২টো, চারদিকে ঘন কুয়াশা, মোটামুটিভাবে ঠান্ডা পড়ছে। রাতে একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ছিলাম। মধ্যরাতে ঠান্ডার প্রকোপে ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। তারপর অনুভব করলাম হালকা একটু প্রস্রাবেরও চাপ পড়ছে। আমি বিছানা থেকে উঠে আমার রুমের দরজা খুলতেই চোখ পড়ল মায়ের রুমের দরজার উপর। মায়ের রুমটা ছিল আমার রুমের একদম সম্মুখে। মায়ের দরজার দিকে চোখ পড়তেই আমার গাটা একদম শিউরে উঠল। একজন মানুষ, গায়ে তার সাদা চাদর, মুখটা মাফলার দিয়ে বাঁধা। আমি চিনে উঠতে পারলাম না কে এই লোকটা। ভয়ে কথা বলতে পারছিলাম না। তারপর ১ পা ২ পা করে লোকটি আমার কাছে এগিয়ে আসলো। আমি যত সরে যাচ্ছি তত লোকটি আমার কাছে আসছে। এরপর সে আমার সম্মুখে এসে দাঁড়ালো। আমি ভয়ে কিছু বলতে পারছিলাম না। তারপর লোকটি আমার কাঁধের উপর হাত রাখল। বাম হাতে লাঠি। কিছুটা আন্দাজ করতে পারলাম লোকটিকে কেমন যেন আমার দাদুর মতো লাগছে। এবার সে আমাকে বলল, ভয় পাস না, আমি তোর দাদু। দাদুকে বললাম, কি ব্যাপার দাদু, এত রাত্রে তুমি মায়ের দরজার সামনে, কিছু হয়েছে? দাদু বলল, না, কিছু হয়নি, তবে কিছু হারানোর জন্যই আমি আসছি। দাদুর এই উল্টাপাল্টা কথা আমি বুঝে উঠতে পারলাম না। তারপর দাদু আমাকে বলল, তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না? আমি দাদুকে বললাম, না দাদু, আমি কিছুই বুঝতেছি না, তবে আমার ভেতরে তোমাকে দেখে প্রচণ্ড ভয় লাগছে। দাদু তখন বলল, আমি তোর মায়ের দরজার সামনে এত রাত্রে, এই কথাটা এই দুনিয়ার কেউ যেন জানতে না পারে। দাদুর কথাতে আমি একটা রহস্যের গন্ধ খুঁজে পেলাম। তারপর আমি দাদুকে বললাম, একটা সত্যি কথা বলো তো দাদু, তুমি কেন আমার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে আছো? দাদু তখন বলল, এই সামান্য বিষয়টুকু তুই বুঝিস না? আজকে বিয়ে দিলে কালকে ছেলেবেলার মা হবে, আর আমি কেন এত রাত্রে তোর মায়ের দরজার সামনে আসছি, এই বিষয়টা বুঝতে পারতেছিস না? এবার আমি দাদুকে বললাম, বুঝতে পারলে তো তোমাকে আর এত প্রশ্ন করতাম না, তাই না দাদু? দাদু আমাকে তার মাথায় হাত রেখে ওয়াদাবদ্ধ করালো। বলল, আমি তোকে সব কিছুই বলবো, কিন্তু আজকের এই ঘটনাটা তুই কারো কাছে বলবি না, আমাকে কথা দে। আমি দাদুকে না বুঝেই কথা দিয়ে দিলাম। বন্ধুরা, পরের দৃশ্যে তা ঘটতে যাচ্ছে। এটা দেখার পর কোনো মেয়েই চুপ থাকতে পারে না। এবার দাদু আমাকে বলল, তুই তোর মায়ের রুমে জানালার পাশে গিয়ে দাঁড়া, চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখবি, কোনো শব্দ করতে পারবি না। বললাম, ঠিক আছে। আমি দাদুর কথা মতো মায়ের দরজার জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। দাদু দরজায় টোকা দিল। মা আস্তে করে দরজা খুলে দিল। রুমের মধ্যে দাদু ঢুকতেই মা দাদুকে বলল, আপনি খাটের উপর বসেন, আমি রিয়ার রুমটা দেখে আসি। দাদু তখন আমার মাকে বলল, আমি দেখে এসেছি, ওর দরজা বন্ধ, জানালার ঘরে গিয়েও দেখছি ও আচ্ছা অচেতনভাবে ঘুম পাচ্ছে। তারপর আমার দাদু এবং আমার মা এমন একটা জরুরি কাজে রুমের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল, আর সেটা দেখার পরে আমার মস্তিষ্ক যেন ভিন্ন একটা জগতেই পদার্পণ করল। তারপর থেকে শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবার একটা গল্প শেয়ার করব। গল্পটার ভেতরে এতটাই মজা রয়েছে, পুরো গল্প শুনলে তোমরা বুঝতে পারবে। তাই বলছি, আজকের ভিডিওটা একটুও টেনে দেখবে না, তাহলে কিন্তু আসল মজাটুকু তোমরা মিস করবে। আমার মায়ের চেহারাটা এত সৌন্দর্য ছিল যে তার চোখের জাদুতে অনেকেই পড়ে যেত। আমি যখন ছোট, তখন আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আব্বা, তুমি কি দেখে মাকে বিয়ে করেছিলে? আমার আব্বা তখন বলেছিল, তোর মায়ের চোখ দুটো যা সুন্দর ছিল না, মনে হতো নাটোরের কাঁচা গোল্লা তাকিয়ে আছে। বাবা আরও বলতো,
তোর আর তোর মায়ের মধ্যে কোনো তফাৎ নাই, তোর দুটো চোখে যেন তোর মায়ের মতোই। বন্ধুরা, আমার চোখ দুটো তো তোমরা দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আমি একটু পর্দা করতাম, এটা আমার বাবার নির্দেশ ছিল। তাই আজকে তোমাদের সম্মুখে যতটুকু সম্ভব পর্দার সাথেই আসার চেষ্টা করেছি। হয়তো অনেকেই আমাকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করতে পারে, হয়তো বলতে পারে এরকম বাজে গল্প বলতে এসেও তারা আবার পর্দা করার গল্প করছে। আসলে বন্ধুরা, আমি তো আমার জীবনের বাস্তব ঘটনাটা কারো কাছে শেয়ার না করতে পেরে তোমাদের কাছে বলতে এসেছি। কে কি বলল সেই হিসেব করে আবার চলবে না। কোথায় আছে মনের মধ্যে কোনো কথা পুষে রাখতে নেই, বলে ফেললে বুকটা অনেক হালকা হয়। বন্ধুরা, আমরা গল্পের আসল জায়গায় ফিরে যাই। আমার বাবাটা মারা যাওয়ার পরে সংসারের যাবতীয় দায়িত্ব এসে আমার দাদুর ঘাড়ে চাপে। আমার নানা বেঁচে নেই। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার নানু এসে আমার দাদুকে বলল, বিয়ান সাহেবা, যেহেতু আপনার ছেলে বেঁচে নেই, আমার মেয়েটারও যে বয়স, এই বয়সে আর বাকি জীবনটা পার করা সম্ভব না। তাই বলছি, আপনি যদি আপনার নাতিকে রেখে দিতে চান দিতে পারেন, নইলে আমার মেয়ের সাথেও দিতে পারেন। আমি আমার মেয়েকে এভাবে রেখে যেতে পারি না। আমার দাদু তখন কান্না ভেজা কণ্ঠে বলল, বিয়ান সাহেবা, আপনি তো জানেন আপনার বিয়ানও বেছে নেই। এই মুহূর্তে যদি আপনি রিয়ার মাকে নিয়ে চলে যান, তাহলে হয়তো এই বাড়িতে দম বন্ধ হয়ে আমিও মারা যাব। আমি ওর যাবতীয় দায়িত্ব নিলাম। আজ থেকে মনে করবেন ও অনেক শান্তিতে বসবাস করবে। আমার দাদুর কথা আমার নানু কোনোভাবেই মাথা পেতে নিচ্ছিল না। আমার দাদুর এমন কাকতি মিনতি দেখে আমার মা এসে বলল, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। বাকিটা জীবন আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতেই কাটিয়ে দিতে চাই। সেদিন আমার মায়ের মুখের ওপর আমার নানুমণি আর বেশি কথা বলতে পারে নাই। তারপর আমার নানু চলে গেল তার বাড়িতে। এভাবেই চলছিল আমাদের সংসার। কিছুদিন যাবার পর লক্ষ্য করলাম আমাদের বাড়িতে বিভিন্ন লোকজনের যাতায়াত বেড়ে গেল। এলাকার আমার বিভিন্ন কাকুরা আমাদের বাড়িতে যাতায়াত শুরু করল। আমার মাকে বিভিন্ন ধরনের উস্কানোমূলক কথাবার্তা বলতে লাগল। কেউ বলতে লাগল, ভাবি, আপনার এখনও বাকি অনেক সময় পড়ে আছে, আপনি একটা সংসার বাঁধেন। আমার মা কারো কথায় কান দিত না। একদিন সন্ধেবেলা আমি, আমার দাদু আর আমার মা একসাথে বসে খাওয়া দাওয়া করছি। এমন সময় আমার মা আমার দাদুকে বলল, বাবা, আমাদের বাড়িতে বিভিন্ন লোকের আনাগোনা বেড়ে চলেছে। আপনি এসব লোকজনকে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেবেন। আমার দাদা বলল, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না মা, যা কিছু করার আমি করছি। তারপর একদিন বিকেলবেলা আমার মা বাড়ির বাইরে লাউ গাছের জাংলায় লাউয়ের শাক তুলছিল। এমন সময় সেখানে আমার দাদা উপস্থিত হল। আমার রুমের জানালার পাশেই লাউ গাছটা ছিল। আমি জানালার কাছে বসে বই পড়ছিলাম। পেছন দিক থেকে আমার দাদু গিয়ে আমার মাকে বলল, বৌমা, তোমাকে একটা কথা বলবো? আমার মা বলল, হ্যাঁ বাবা, বলুন। দাদা তখন বলল, তুমি যদি কিছু মনে করো। আমার মা তখন বলল, বাবা, আপনি আমার বাবার মতো। বাবার মতো কি? বাবাই তো। আপনার কথায় আমি কি মনে করতে পারি? আমার দাদা তখন বলল, আমার ছেলেটা মারা গেছে অনেক বছর হলো। তোমার শাশুড়ি ও ভাইয়া 24 থেকে 25 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। এই একাকিত্ব জীবন নিয়ে আমি কত কষ্টে চলছি কাউকে বোঝাতে পারব না। আমার ছেলেটা বেশ কিছুদিন হলো তোমাকে একা করে চলে গেছে। তুমিও নিশ্চয়ই আমার মতো একাকিত্ব জীবন অনুভব করছো। আমার মা কিছু বলছে না, চুপচাপ শুনছে। তারপর আমার দাদু আমার মাকে আবার বলল, আচ্ছা বৌমা, তোমাকে মনের মধ্যে কোনো কিছু বলে না?
আমার মা মুচকি হেসে বলল, অনেক কথাই তো মনের মধ্যে বলে বাবা, সেগুলো কি কাউকে বলা যায়? আমার দাদু বলল, তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আমার মা তখন বলল, বাবা, কিছু কথা আছে যেটা একমাত্র নিজের স্বামীকে ছাড়া পৃথিবীর আর কাউকে বলা যায় না। আমার দাদা তখন বলল, হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। এই যে ধরো, তোমার শাশুড়ির সাথে আমি যে কথাগুলো বলতাম, যেভাবে চলতাম, সেই চলা বা কথাগুলো বলা আমি পৃথিবীর কাউকে বলতে পারছি না। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমার ছেলেটাও বেঁচে নেই, তোমার শাশুড়িও বেঁচে নেই, তোমার সমস্যা আর আমার সমস্যা ঠিক একই রকম। তাই বলছিলাম কি, আমরা দুজন মিলে যদি দুজনের সমস্যাটা কথাবার্তার মাধ্যমে দূর করতে পারি, তাহলে সবচাইতে ভালো হয় না? আমার মা তখন দাদাকে বলল, আপনার কথা আমি কিছুই বুঝে উঠতে পারছি না আব্বা। আমার দাদা তখন বলল, এখন এই বাইরে আমি তোমাকে কোনো কথাই বলতে পারছি না। রাত্রে একটু তেল গরম করে নিয়ে আমার বুকে পিঠে একটু মালিশ করে দিও, সে সময় আমি কথাগুলো তোমাকে বলবো। আমার মা একটা মৃদু হাসি দিয়ে আমার দাদুকে বলল, ঠিক আছে আব্বা, তাহলে সন্ধ্যের পরে আমি আপনার কথাগুলো শুনব। আমি আমার রুম থেকে সব কথাগুলো শুনছিলাম। এবার আমিও সিদ্ধান্ত নিলাম, সন্ধ্যের পরে তারা কী কথা বলে, কথাগুলো আমাকে শুনতেই হবে। তারপর বিকেলবেলা রান্নাবান্নার শেষে আমার মা আমাকে বলল, তোর নানুমণি খবর পাঠিয়েছে, তোকে নাকি অনেক দিন দেখেনি, তুই একটু নানিদের বাড়ি থেকে ঘুরে আসবি। আমি সেদিন মায়ের মুখে চোখে মুখে কেমন যেন একটা মিথ্যে কথার ছাপ দেখতে পারছিলাম। আমি বুঝতে পারছিলাম, হয়তো আজকে আমার মা আমাকে নানুদের বাড়িতে পাঠিয়ে আমার দাদুর সাথে প্রাইভেট আলাপ করবে, কিন্তু আমি তো কিছুতেই যাব না, তাদের আলাপ আমি শুনব। আমি তখন মাকে বললাম, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, সামনে শুক্রবারে যাব। আমার মা আমাকে আর জোরাজোরি করল না। এবার সন্ধ্যের পরে খাওয়ার সময় আমি বাহানা শুরু করলাম। আমি আমার মাকে বললাম, কেমন যেন আজকে চোখে প্রচণ্ড ঘুম ধরছে, আমি দুচোখ ধরে রাখতে পারছি না, আমি ঘুমোতে গেলাম। আমার কথার সাথে সাথে আমার দাদু বলল, যেহেতু শরীর খারাপ, তাহলে তুই এখনই গিয়ে ঘুমা। আমি দাদুর কথার সাথে সাথে উঠে চলে আসলাম, কিন্তু আমি নজরে রাখছিলাম আমার মায়ের চলাফেরা ও কাজকর্মের দিকে। কিছুক্ষণ পরে দেখলাম মা একটা পাত্রের ওপরে করে সরিষার তেল নিল এবং তার মধ্যে কয়েক কোয়া রসুন ঠেঁজে দিল। তারপর সেটা আগুনে গরম করে আমার দাদুর রুমে নিয়ে গেল। এবার আমি আস্তে করে আমার বিছানা থেকে উঠে পড়লাম। তারপর আমার রুমের দরজা বাইরে থেকে এমনভাবে লাগালাম যেন শব্দ না হয়। এক পা দুপা করে দাদুর রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মা এ কথা শোনার পরে কেমন যেন একটু লজ্জাবোধ করতেছিল। যতই হোক, তারপরেও বৃদ্ধ মানুষ। এবার আমার মায়ের নরম হাত দিয়ে আলতো করে দাদুকে যখন মালিশ করছিল, হঠাৎ করে আমার মায়ের হাতটি তেলের উপর স্লিপ করে। দাদু যে লাঠি নিয়ে চলাফেরা করে, এই লাঠির উপরে পড়ে যায়। তারপর আমার দাদা তখন আমার মাকে বলল, বৌমা, আমার লাঠিরে একটু তেঁতুলে দেবে? স্টিলের পাইপের লাঠি তো, কিছু কিছু জায়গায় জং ধরে গেছে। আমার মা কেমন যেন লজ্জা পাচ্ছিল। হাজার হলেও শ্বশুরের লাঠি, তবুও তার নিজের হাতে ব্যবহার করে। এবার আমার দাদুর কথা আমার মা ফেলতে পারল না, কিন্তু মায়ের মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম, হয়তো সে ভাবছে তেল মালিশ করতে আসলাম শ্বশুরের গায়ে, সে এখন তার হাতের চলাফেরা করা লাঠিটাও তেল দিয়ে মালিশ করে দিতে বলছে। হয়তো একটু বিরক্ত বোধ করছিল, কিন্তু লাঠিটা যখন হাতে নিয়ে চারপাশ দিয়ে তেল মাখিয়ে জং ছুটাচ্ছিল, তখন আমার দাদু অপলক দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকিয়েছিল। হয়তো ভাবছিল, এমন বৌমা হাজারেও একটা মেলে না। শ্বশুরের বুকে পিঠে মালিশ করতে এসে তার লাঠিটাও সুন্দর করে তেল দিয়ে জং মরিচা ছুটিয়ে দিচ্ছে। লাঠিটার চারপাশে
বহু দিনের মরিচা পড়েছিল। মায়ের হাতের স্পর্শে মরিচাগুলো যেন তেলের সাথে চারপাশ দিয়ে গড়িয়ে পড়ছে। বন্ধুরা, তোমরা আমার কথা নিশ্চয় বুঝতে পারছ আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছি। হ্যাঁ, তোমরা যা ভাবছ আমি ঠিক সেটাই বলছি। তারপর আমার দাদু বলল, বৌমা, দেখেছ বয়স হয়ে গেলে মানুষের কি হয়? এতটা বছর আমার এই হাতের লাঠিটি মরিচা পড়েছিল। আজকে তুমি আমাকে মালিশ করতে এসে আমার লাঠিটির মরিচা কত সুন্দরভাবে উঠিয়ে দিলে। আমার মা তখন বলল, হ্যাঁ বাবা, তবে আমি অত্যন্ত খুশি। এক কাজ করতে এসে আপনার 2 কাজই করতে পারছি। হাত দিয়ে আপনার এই এতদিনের জমানো মরিচাগুলো সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব না। তখন আমার দাদু আমার মাকে বলল, তাহলে কি করা যায় বৌমা? যেভাবেই হোক আমার এই লাঠির মরিচাগুলো তো তুলতেই হবে, কারণ এটা আমি সাথে করে নিয়ে পথ চলি। তারপর আমার মা বলল, এই লাঠিকে একটা তেল অথবা মোবিলের ড্রামের মধ্যে অনেক সময় ধরে ডুবিয়ে রাখতে হবে। তারপরে এটাকে 2-1 বার ঘষা দিলে সম্পূর্ণ মরিচা উঠে যাবে। আমার দাদা তখন বলল, বৌমা, তুমি আমার একদম মনের কথা বলেছ। তাহলে তুমি যত দ্রুত পারো এই ব্যবস্থাটুকু করে দাও। আমার মা হাসতে হাসতে বলল, একটু ধৈর্য ধরেন বাবা, সময় সুযোগ বুঝে এই ব্যবস্থা আমি করে দেব। আমার দাদু ভোকলা দাঁতে সুন্দর করে একটা হাসি দিল। আমি বুঝতে পারলাম সে অনেক খুশি হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি তাদের এই কাজকর্ম আঁকা ইঙ্গিত দেখছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার মনের কাছে এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল আমার কাছে দাদুর এই হাতের লাঠিটি তেল মোবিলের ড্রামে আমি ডুবিয়ে রাখি। কিন্তু তারা হয়তো আমাকে এই কাজ করতে দেবে না, কারণ আমি যদি আমার দাদুকে বলি তোমার এই কাজটা আমি করে দেব, তাহলে হয়তো ভাববে আমি ছোট মানুষ, পেরে উঠব না। তাই হয়তো আমার মাকে দিয়ে নির্ভয়ে সেই কাজটি করাতে যাচ্ছে। এবার মরিচা ও তেলসহ নোংরা হাতটি উঁচু করে ধরে আমার মা দরজার বাইরে চলে আসলো। তারপর সে টিউবওয়েলের উপরে গেল সাবান দিয়ে হাতটা পরিষ্কার করার জন্য। লোহার মরিচা বলে কথা। এবার আমি মায়ের ওটা দেখে এখান থেকে দৌড়ে রুমে চলে এলাম। তারা দুজনা এখনও বুঝতে পারলাম না আমি এতক্ষণ ধরে তাদের সব কাজকর্ম রাজসাক্ষী। তারপর আমার মা হাত মুখ ধুয়ে সোজা আমার বারান্দার উপরে এসে দাঁড়ালো। আমার ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখল ভেতর থেকে লাগানো আছে কিনা। তারপর আমাকে 2 বার ডাক দিল। আমি ঘুম জড়ালো কণ্ঠ নিয়ে একবার উত্তর নিলাম, যেন না বুঝতে পারে আমি জেগেছিলাম। কিন্তু মা তো জানে না আমার তার পেটে জন্ম, অর্থাৎ এখন ডিজিটাল যুগ, তার থেকে আমি অনেক কিছু বেশি বুঝি। যাই হোক, বন্ধুকালবেলা আমার মা রান্না করছে, আমার দাদু পাশে গিয়ে বসল। আমিও একটা প্লেট হাতে নিয়ে মায়ের কাছে গেলাম ভাত খাওয়ার জন্য। আমার যাওয়া দেখে তারা দুজন কি যেন আলাপ করছিল, সেটা বন্ধ হয়ে গেল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমার রুম থেকে রান্নাঘরটা একটু দূরে, অনেক কিছু শোনা যায় না। তারপর আমি আস্তে করে রুম থেকে বের হয়ে রান্নাঘরের পেছন সাইডে গিয়ে ওত পেতে থাকলাম। কিছুক্ষণ পর আমার দাদু বলল, বৌমা, তাহলে আমার লাঠিটা কবে পরিষ্কার করে দিবে? এবার আমার মা বলল, অনেকটা মরচে তো তুলেই দিয়েছি, লাঠিটা এখন অনেক পাতলা হয়েছে, তাই না? আর কয়েকটা দিন এভাবে চলেন, সময় সুযোগ বুঝে বাকি কাজটুকু করে দেবনি। এবার আমার দাদু বলল, বৌমা, অর্ধেক কাজ বাঁধিয়ে রাখা আমার পছন্দ হয় না। এবার আমার মা বলল, আপনার কথা আমি বুঝতে পারছি বাবা, আপনারও তো অনেক কিছু বুঝতে হবে। বাড়িতে অত বড় নাতনি আপনার, নাতনি রিয়া, এখনও অনেক কিছু বুঝে, সে একজন কলেজ পড়ুয়ার ছাত্রী। আমার মায়ের কথা শুনে আমার দাদু চুপচাপ মন খারাপ করে বসে রইল। তারপর আমার মাকে সে বলল, তোমার কথা আমি সব বুঝতে পারছি বৌমা, তবে আজকে তোমাকে যে সময়ে আমি ডাক দেব, তুমি আস্তে করে ঘরের দরজা খুলে দিও। আমার মা তখন চুপচাপ রইল,
কিছু বলল না। তারপর আমার দাদু বলল, কি রান্না করবে বৌমা? আমার মা বলল, গাছ থেকে লাউ তুলে আনছি, লাউ দুটা গাজি করব। তারপর আমি একটা অবাক করা বিষয় দেখতে পেলাম আমার মায়ের দিকে তাকিয়ে। আমার দাদু লাউ দুটা হাতে করে চারপাশ নাড়াচাড়া করছে, আর আমার মাকে বলছে, বৌমা, লাউ দুটা কত সুন্দর গোল, মনে হচ্ছে কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে খাওয়ার স্বাদটা মেটাল। আমার মা তখন বলল, কাঁচাই খাবেন মনে হচ্ছে, আপনার এই বুড়ো বয়সে খাওয়ার চাহিদাটা একটুও কমেনি বাবা। আমার দাদা তখন বলল, পেট ভরে আর খেতে দিলে কই? আমার মা তখন হেসে বলল, খাওয়াবো বাবা, খাওয়াবো। যখন খেতে দেব পেট ভরে, তখন বমি করে ফেলবেন, খেতে চাইবেন না। আমার দাদু তখন বলল, তাহলে অল্প অল্প করে খাইও বৌমা। এবার আমার মা চুপচাপ লাউ দুটা দাদুর হাত থেকে নিয়ে নিল। দাদু তখন বলল, কেড়ে নিলে বৌমা? মা তখন বলল, কেড়ে নিলাম, ভালো করে যত্ন করে খাওয়াবো বলে। আমার দাদু তখন ফোকলা দাঁতে হো হো করে হেসে উঠল। এবার আমি আর বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পেছন সাইড দিয়ে একজন প্রতিবেশী ছাগল নিয়ে মাঠে যাচ্ছিল। আমাকে এই অবস্থায় দেখলে হয়তো ভাবতে পারে নিজের বাড়িতে আমি কেন উৎপেতে আছি। প্রতিবেশীর মনে সন্দেহ ঢুকলে তাহলে আমার মা আর আমার দাদু যেভাবে মিলেমিশে সংসার করছে, এই সুখের সংসারটা হয়তো আর থাকবে না। এসব চিন্তাধারা করে আমি সেখান থেকে রুমে চলে আসলাম। আমার মা তখন আমাকে ডাক দিল, বলল, অত বড় মেয়ে, আমার পাশে বসে একটু তো রান্নায় সহযোগিতা করতে পারিস? এই কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল। একবার বলতে চাইলাম, আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে তোমাদের এইসব প্রাইভেট আলাপ তোমরা কিভাবে করতে? নিজের আপন গর্ভধারিণী মা, তাই কিছু বলতে পারলাম না। তারপর আমি কোনো কথা না বলে রুমের মধ্যে ঢুকে গেলাম। রাতের খাওয়া দাওয়া শেষ, সবাই গভীর ঘুমে আছে। কোনো মতেই আমার চোখে ঘুম আসছে না। আমি চোখটা মেলে কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যেন ঘুমিয়ে গেছি, একটুও টের পাইনি। তারপর হঠাৎ আমার মধ্যরাতে ঘুম ভেঙে যায়। গায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। জানালা খুলে দেখি চারদিকে কুয়াশায় ঢেকে গেছে। হঠাৎ করে আমার পেটের নিচের অংশ একটু ব্যথা করতে লাগল। ভাবলাম হয়তো প্রস্রাব করে আসলে ঠিক হয়ে যাবে। হালকা প্রস্রাবের চাপও ছিল। আমি দরজা খুলে বাইরে যেতেই চোখ পড়ল আমার মায়ের দরজার সামনে। মাফলার দিয়ে মুখ বাঁধা, গায়ে চাদর পেঁচানো একজন লোক মায়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে আটকে উঠলাম। তারপর হঠাৎ মাথায় আসলো সেই রান্না করার কথা। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম, লোকটির হাতে যে স্টিলের পাইপ, এটা নিশ্চিত আমার দাদু। আমি আস্তে করে আমার দরজা আবার আটকে দিলাম। এবার আমার মায়ের দরজা খোলার শব্দ পেলাম। ভেতরে দাদু ঢুকে গেল। হয়তোবা আজকে তাদের দরজা লাগাতে খেয়াল ছিল না। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার আমার দাদু আমার মায়ের খাটের উপর গিয়ে বসল। তাদের দুজনের চোখের ভাষা আমি অন্ধকারে বুঝে উঠতে পারছিলাম না। দাদা বলল, ঘরের লাইটটা জ্বালিয়ে দাও, অন্ধকার আমার ভালো লাগে না। সেদিন বুঝতে পেরেছিলাম দাদু আসলে একটা রোমান্টিকতার মানুষ। এই বয়সে সে এতটা আবেগী, প্রিয়। তাহলে তার যৌবনকালে কতটা রোমান্টিকতার সাথে সে জীবনযাপন করেছে। বন্ধুরা, আসল মজাটা কিন্তু এখানেই। তারপর আমি আরও কিছু কথা বলবো, তাই বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না। এরপর আমার মা ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। দাদু তার মাথার মাফলারটা খুলে ফেলল। এবার তার হাতের লাঠিটা আমার মায়ের কাছে এগিয়ে দিল। হয়তো তাকে বোঝাতে চাচ্ছে, তুমি আমার এই চলার জীবনের সাথে লাঠিটাকে আগে মরিচামুক্ত করে দাও। তেলের ড্রামে অথবা মোবিলের ড্রামে ডুবিয়ে সুন্দর করে ডোলে পরিষ্কার করে এই জং ছুটিয়ে দাও।
আমার মাও সেটা বুঝতে পারছে। বন্ধুরা, আমার মা দাদুর হাতের লাঠিটিকে দুহাত দিয়ে ধরে সুন্দরভাবে তার মরিচাডুলো আঙুলের স্পর্শে একটু ঘষে নেওয়ার চেষ্টা করছিল। আমার মায়ের হাতের স্পর্শে লাঠিটা যেন লাইটের আলোতি চকচক করছিল। এবার সে লাঠি ছোট্ট একটা ড্রামের মধ্যে অনেক মোবিল ভর্তি ছিল। হয়তোবা আমার মা কোনো কাজের জন্য এই মোবিলটুকু সংগ্রহ করে রাখছিল অনেক দিন ধরে। আজকে দাদুর লাঠির মরিচা ছুটানোর জন্য মোবিলটুকু প্রয়োজন হয়ে দাঁড়াল। তারপর আমার মা লাঠিটাকে ধরে আস্তে আস্তে মোবিলের ড্রামের মধ্যে ডুবিয়ে দিল। তারপর লাঠিটাকে আবার তুলল। এভাবে বেশ কয়েকবার ওঠানামা করাতে থাকল। হঠাৎ মায়ের হাতের আঘাতে অথবা ড্রামের ভেতরের কোনো লোহার আঘাতে লাঠিটি মাঝখান থেকে ভেঙে পড়ল। কি এক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা! বেচারা যে লাঠির বলে চলাফেরা করত, এক নিমিষে সেটা ভেঙে গেল। আমার দাদু আর কোনো কথা বলল না। হয়তো তার মনটা অনেক খারাপ, কিন্তু মায়ের মুখের এক্সপ্রেশনটা একটু কষ্টের ছিল। সেটা লাঠি ভাঙার জন্য, নাকি সে মরিচা ভালোভাবে তুলতে পারল না, সেই কষ্টের ছাপ মুখে ভেসে উঠছিল। এবার ভাঙা লাঠিটি আমার দাদুর সঙ্গে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি দরজার পাশে চুপটি মেরে থাকলাম। দেখছিলাম আমার মা এই মরিচা লাগানো হাত নিয়ে হয়তোবা টিউবওয়েলের উপরে যাচ্ছে সাবান দিয়ে হাতটা ধোয়ার জন্য। তাদের এসব কার্যকলাপ আমার কাছে ভালো লাগতেছে না, বিশেষ করে আমাকে। আমি ধরে রাখতে পারছিলাম না সময়। আমার ভেতরেও অন্যরকম একটা মানসিকতা তৈরি হয়, যে জায়গা থেকে আমি কোনোভাবেই নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারছিলাম না। এবার আমি সরাসরি দাদুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি দাদু জড়সড় হয়ে শুয়ে আছে। এত রাত্রে দাদু আমাকে দেখে ভয়ে যেন চোখ তার কপালে উঠে গেল। সে আমাকে জিজ্ঞেস করল, রিয়া, তুই এত রাত্রে কি মনে করে? আমি তখন দাদুকে বললাম, বুড়ো, তুমি মনে করো পৃথিবীর ওপরে তুমি আর আমার মা এই দুজনেই চালাক, আর আমি দেখছে তোমরা দুজনেই একদম বোকা। আমার এই কথা শোনার পরে দাদুর কণ্ঠনালী দিয়ে আর যেন কোনো কথাই বের হচ্ছিল না। সে বাচ্চা ছেলেদের মতো আমাকে বলে উঠল, কী সব আবুল তাবুল কথা বলতেছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তখন বললাম, তুমি বুঝবে কি করে বুড়ো? তোমার তো বোঝার দাঁতই গাল থেকে ঝরে গেছে। আমার কথা শুনে সে আরও কেমন যেন উদাসীন হয়ে গেল। আমাকে বলল, রিয়া, তুই কি বলতে চাইছিস? আমাকে একটু ক্লিয়ার করে বল তো। আমি তখন বললাম, ক্লিয়ার করে এখানে বলার কিচ্ছু নেই। তোমার যে লাঠিটার মরিচা ছোটাতে গিয়ে আমার মা ভেঙে ফেলল, সেই লাঠিটা আমি সুন্দর করে জোড়া লাগাতে চাই। আমার দাদু তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। সে আমাকে বলল, কি বলিস রিয়া? তাহলে তো আমার চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি আরও অনেক বছর বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারি, শুধু তুই যদি আমার পাশে থাকিস। সেদিন আমি দাদুকে কথা দিয়েছিলাম। এই কথাগুলো আমার মাও পেতে শুনেছিল। সে আমার দাদুর রুমে ঢুকে আমার দিকে চোখ বড় বড় করে রুখে আসছিল। আমি তখন আমার মাকে বললাম, যেই পর্যন্ত আসছ এই পর্যন্তই থেমে যাও, নইলে পুরো পৃথিবীকে আমি জানিয়ে দেব। এরপর থেকে শুরু আমার এবং দাদুর নতুন জীবন। মাঝে মাঝে আমার মাও আমার দাদুর সাথে মিলেমিশে চলতে থাকল। একসময় আমি আমার মায়ের শাশুড়ি হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগল? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটির নিচে একটি লাইক, একটি গঠনমূলক কমেন্ট এবং আমাদের নতুন চ্যানেলটির সাথে থাকবে। সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।